আবার দেখা লিখেছেন গেওর্গি গুলিয়া। ওরা অধ্যাপক নানবার প্রতীক্ষায় ছিল। হোটেলে তার জন্য একটা ঘর ভাড়া করা হয়েছে। যৌথ খামারের সভাপতি আলেক্সেই তাম্বিয়া তাকে আনতে স্টেশনে গেলেন। বছর ৩৫ বয়স নানবার। পুরু শেলের চশমার দরুন চেহারাটা বেজার বেজার ঠেকে, কিন্তু সে ধারণা সত্তর কেটে যায় তার ব্যগ্র বন্ধুজনচিত ব্যবহারে। হোটেলে তার ঘরটা রাস্তার উপরে। রূপলি পপলারগুলো সেখানে পাতলা চূড়ো তুলে ধরেছে, আর ছড়িয়ে পড়া তুঁত গাছ সকালের ঝরঝরে হাওয়ায় গুঞ্জরিত। জানালা খুলে আনন্দের সঙ্গে তিনি সে গুঞ্জন শুনলেন। তার কাছে মনে হলো অদ্ভুত ঠেকা নিস্তব্ধতাকে আরো ফুটিয়ে তুলেছে এই গুনগুনানি। ক্রমশ হেমন্ত সকালের তাজা ভাব কেটে গরম পড়ল। মাটি থেকে ভাপ উঠে দূরের সব গিরিখাতে নীলাভ মেঘে জমাট বেঁধে ঢালু বেয়ে উঠল সূর্যকে দেখতে। একেবারে কাছের পর্বতমালা পেরিয়ে তুষারাবৃত কয়েকটি গিরিশেখর সূর্যের আলোয় খড়গের মতো জ্বলন্ত। সকালটা স্বচ্ছ, তুহিন কণার ডগায় পানিবিন্দুর মতো স্বচ্ছ। পাহাড়, বলে উঠলেন নানবা, যেন আগে কখনো জিনিসটা দেখেননি। আহা, পাহাড়! হ্যাঁ, ওগুলো দেখবার মতো বটে, প্রসন্নভাবে সায় দিলেন তাম্বিয়া। আর কুয়াশা? সোৎসাহে বলে চললেন নানবা, কতদিন পরে আবার এই কুয়াশা দেখলাম। নানবা তার জন্মভূমি আবখাজিয়া এসে পড়েছেন দৈবাত। 1 মাস আগে তিনি ভাবতেও পারেননি যে আবার সেই পরিচিত ধূসর পাহাড়, নীলাভ কুয়াশা আর স্বচ্ছ আকাশ উপভোগ করবেন। এইসব অঞ্চলের স্মৃতি তার মনে অনুরাগ ও তীব্র বিরাগের কষ্টকর বিরোধী অনুভূতি জাগায় সর্বদা। স্মৃতিগুলো তিনি মুছে ফেলার চেষ্টা করেছিলেন। বিজ্ঞ অধ্যাবসায়ী লোক তিনি, ভাববিলাসে নিজের কাজের ক্ষতি করতে পারেন না। তাই উত্তেজনা দমিয়ে তিনি তাম্বিয়ার সঙ্গে আগেকার আলাপ চালালেন। আপনি যা লিখেছিলেন তা সব সত্যি? হ্যাঁ প্রফেসর। তার মানে আপনাদের লেবু গাছ -12 পর্যন্ত সইতে পারে? 12? ঠিক বলছেন, কৃষিবিদদের বলেছেন। ভেবে দেখি তো। নিজেকে সামলে ধীরে ধীরে কথা বলতে লাগলেন তিনি। বক্তৃতার সময় যেমন থেমে থেমে বলেন, ঠিক তেমনি। তাহলে শীতের ধকল সয় আপনাদের লেবু গাছ? 2টো শীত আর -12 ঠান্ডা পড়ে, তবু ফল ধরে গাছে? সত্যি? কোনো ভুল করেননি তো? শেয়ানা চোখে তাম্বিয়াকে দেখছিলেন নানবা। কিন্তু তাম্বিয়া তার প্রশ্নের জবাব দিলেন দৃঢ়ভাবে। যা বললেন তাতে সন্দেহ করা চলে না। এখানকার আবহাওয়া খারাপ, বলে চললেন তাম্বিয়া। লোকে ভাব এখানে লেবু গাছ আমরা গজাতে পারবো না। ঠান্ডা থেকে গাছ বাঁচাবার জন্য আবরণ তৈরি করাতে বেশ পয়সা লাগে। তাই শীত সইতে পারে এমন একটা জাত বের করার চেষ্টা চালাতে হলো। মনে হচ্ছে আমরা সফল হয়েছি। আপনার গবেষণা আমাদের অনেক কাজে দিয়েছে প্রফেসর, কিন্তু আরো বেশি আশা করি আপনার কাছ থেকে। পরের বছরের পরিকল্পনার কথা নানবাকে জানালেন তাম্বিয়া। প্রথম পরীক্ষাগুলি বেশ কাজে দিয়েছে। এবার 2 হেক্টর জমিতে যৌথ খামার শীতসওয়া লেবু গাছ লাগাবে। জেলার কর্তৃপক্ষরা সাহায্য করার কথা দিয়েছেন। জোর লাগানোর পদ্ধতি বিষয়ে খুঁটিয়ে নানা প্রশ্ন করলেন নানবা। তাম্বিয়া যা বললেন তা অনেকটা অবিসংবাদিত, কিন্তু কিছুটা নয়। আর যেসব জিনিস নিয়ে খটকা, সেগুলো ঠিক করার কথা অধ্যাপকের। 2 বছর আগে শীতসওয়া লেবু গাছ বের করার সম্ভাবনা নিয়ে একটা বই লেখেন নানবা। এ 2 বছর তার কাটে নানা চাপে। একের পর অন্য বিরোধীদের সঙ্গে লড়াই চালাতে হয় ক্রমাগত। আমার পথটা ঠিক, নিজেকে বারবার বলেন তিনি। ফলটা ভালো হবেই, কিন্তু ফল পেতে সময় লাগে বেশ। কয়েকটি দক্ষিণী রাষ্ট্রীয় খামারে তার পদ্ধতি বিশেষ সাফল্য অর্জন করতে পারেনি। হয়তো খুঁটিনাটি জিনিস লোকের চোখ এড়িয়ে গিয়েছিল বলে। তিনি ভাবেন যে গিয়ে দেখে আসবেন, কিন্তু শহর ছেড়ে যেতে মন চায়নি। দক্ষিণের সূর্যদীপ্ত বিস্তারের চেয়ে ফল রাখা কাঁচের ঘর তার বেশি পছন্দ। তারপর এলো অপ্রত্যাশিত খবরটা। আবখাজিয়া থেকে আসাতে সবচেয়ে অবাক হলেন নানবা। একটি যৌথ খামারের সভাপতিমণ্ডলী তার জরুরি সাহায্য চেয়ে পাঠান। ব্যাপারটা গুরুত্বপূর্ণ ও জটিল।
শীতসওয়া লেবু গাছ বিবর্তনে সাফল্য আরও বিকশিত করা। চিঠির বক্তব্য ছিল এই: নিমন্ত্রণটি এত লোভনীয় যে প্রত্যাখ্যান করা যায় না। রওনা হতে দেরি হয়নি, কিন্তু পথে এবং গন্তব্যে পৌঁছিয়ে তার মনে খটকা জাগে। সত্যি সত্যি গাছটা আছে তো, ফাঁদ নয় তো? অস্পষ্ট দ্বিধায় তিনি বিচলিত হন। ইতিমধ্যে নিজের বক্তব্য শেষ করে তাম্বিয়া পরবর্তী প্রশ্নের অপেক্ষা করছিলেন, কিন্তু কিছু জিজ্ঞেস না করে খুশিতে বুক ভরে তাজা হওয়া নিয়ে কি একটা ভাবতে ভাবতে নানবা বললেন, 15 বছর এমন কিছু নয়, তবু মনে হচ্ছে এই প্রথম এখানে এসেছি। ভাবনা চিন্তার একটা টুকরো তিনি উচ্চারণ করেন এতে, অর্থটা জানা শুধু তাঁরই কাছে। তবু তাম্বিয়া আবার কথা বলতে শুরু করাতে তিনি বিরক্তি বোধ করলেন। অর্থটা তাহলে ধরা পড়েনি ওর কাছে। একটা সিগারেট পাকাতে পাকাতে তাম্বিয়া বললেন, আমি অবাক হইনি, অভিজ্ঞতা থেকে ব্যাপারটা আমার জানা। কিছুদিন আগে 3 মাসের একটা রিফ্রেশার কোর্স নিতে শহরে যাই। ফিরে এসে দেখলাম খামারে কি একটা বদলেছে। নতুন খবর কি জিজ্ঞেস করলাম। কয়েকজন নতুন বাড়ি বানিয়েছে, নতুন আসবাবপত্র কিনেছে কয়েকজন, একটা দিবা নার্সারি খোলা হয়েছে। ব্যাস এইসব জিজ্ঞেস করলাম। হ্যাঁ এইসব, ওরা বলল। কিন্তু কেমন যেন মনে হলো ওরা কি একটা জিনিস আমার কাছে গোপন রাখছে। কি সেটা ধরতে পারলাম না। আমার পাহারাদারকে একদিন কথাটা বললাম। সে কি বলল জানেন? লোকের মনোভাব বদলে গেছে, কিন্তু কাগজে কলমে তার তল্লাশ করবেন না, ওটা তো মানুষের ভেতরকার ব্যাপার। শুনে ভাবলাম বুড়োর মনোগতি বদলে দিতে হবে, যাতে পরম ব্রহ্মগোচের কিছু একটা বলে না বসে শেষ পর্যন্ত। হেরে গেলেন ওর কাছে আশা করি? বাধা দিয়ে নানবা বললেন। হারা বলে হারা, উৎফুল্লভাবে জবাব দিলেন তাম্বিয়া। আমার যুক্তিতর্কে লোকটা এত ক্ষেপে গেল যে চেঁচাতে শুরু করলো। ডেস্ক থেকে ঝট করে একটা খবরের কাগজ তুলে আমার নাকের সামনে ধরল। লেখাপড়া শিখে আমি বুদ্ধির দিক দিয়ে যে লাভ করেছি সেটা কোনো বইতে লেখা আছে? এর মানে মানুষের ভেতরকার ব্যাপার। আপনি হার মানলেন? হেসে উঠলেন তাম্বিয়া। ঠিক হার মানিনি, তবে তথ্যের মুখোমুখি হওয়াতে হটে এলাম। হঠাৎ সোজা হয়ে বসে জোর দিয়ে বললেন নানবা, হঠাৎ আপনার উচিত হয়নি। অবশ্য 15 বছরে অনেক কিছু হয়েছে, সেটা তো এমনকি আমার মতন বাড়িতে বসা কর্মীর কাছেও স্পষ্ট। তবু আপনার পাহারাদার যা বলেছে তেমন রাতারাতি যদি আমরা বা আমাদের মনোভাব বদলে গিয়ে থাকে, তাহলে জীবনের চেহারাটা অন্য হতো অনেকভাবে। সত্যি বলছি। বেশ জোর দিয়ে শেষের কথাগুলো বললেন নানবা, যেন কিসের একটা ইঙ্গিত করছেন। এ নিয়ে তর্ক করব না, বলে চললেন তাম্বিয়া। পিছু হটতে তার ইচ্ছে নেই। এ নিয়ে আমিও ভাবছি। আপনি বিদ্বান লোক, সবকিছু বোঝেন, আপনি আরো পরের কথা ভাবতে পারেন। কিন্তু আমি আমার চারপাশে যা দেখি বা যার মধ্য দিয়ে গিয়েছি, শুধু তা নিয়ে কথা বলতে পারি। একটা উদাহরণ দিই। কিছুদিন আগে পর্যন্ত আমরা আবখাজিয়ার মানুষরা ছিলাম তমসায় আর অজ্ঞতায়। রাজা উজিরদের কাছে মাথা নুইয়ে চলতাম। কিছুদিন আগ পর্যন্ত আমাদের জগতের সীমা ছিল আঙিনার বেড়া। প্রত্যেকে থাকতাম নিজের জগতে, নিজের গর্তে, যেমন ভালুক থাকে। এটা আমার যেমন জানা তেমনি আপনারও। আর এই তো সেদিন জ্ঞানের জন্য কোথায় যেতে হয় আমরা শিখি। আর এখন আপনার মতো বিজ্ঞানী দেখা দিয়েছে আমাদের মধ্যে। আপনিও তো সেই নতুন মনোভাবের অংশ শেষ পর্যন্ত, তাই না? বিব্রত হয়ে নানবা বললেন, আমার কথা তুলবেন না, বরং বলুন কখন খামারে রওনা হব। গাড়ি আসবে একটাই। চমৎকার। আর যদি নতুন জিনিসের কথা তুলতেই হয়, তাহলে আমি বলবো প্রথমেই উল্লেখ করা উচিত আপনাদের খামারের। বড় একটা বৈজ্ঞানিক সমস্যার সমাধান আপনারা করেছেন। আচ্ছা, পরীক্ষার ভার কার হাতে ছিল সেটা তো আপনি বলেননি। এখানকার কৃষি বিজ্ঞানী না বাইরের লোক? দুটোর একটাও নয়। লোকটি সাধারণ খামারি, আমাদের একটি দলের নেতা। আমরা ওর নাম দিয়েছি লেবু মানুষ। লোকটা লেবু গাছ নিয়ে পাগল। কিন্তু কে সে? বাধা দিয়ে বললেন নানবা। সালুমান আরান। আরান? হ্যাঁ, গুদিমের ছেলে, আপনি চেনেন হয়তো।
কি নাম বললেন? আরান? না, চিনি না। এক পা পিছিয়ে বুকে হাত রেখে অনুচ্চ কণ্ঠে বললেন নানবা। বুকটা ধড়ফড় করছে, রগে দপদপানি। মাফ করবেন, এটা হলো স্নায়ুপীড়া ইত্যাদি আর কি। রাস্তার ধকলে ক্লান্ত লাগছে একটু, জিরিয়ে নিলে ঠিক হয়ে যাবে। আমি কার্যনির্বাহ কমিটি বের করে নিতে পারবো, একটু হয়তো দেরি হবে, এই যা। আমি তো বলেছিলাম আপনার ঘুমানো দরকার, ভর্ৎসনার সুরে বললেন তাম্বিয়া। অভিবাদন জানিয়ে ঘর থেকে তিনি বেরিয়ে গেলেন। চিন্তার খেই পাবার চেষ্টা করলেন নানবা, কিন্তু মাথাটা কেমন ভারী হয়ে গিয়েছে। অনেকক্ষণ অজ্ঞান হয়ে থাকার পর যেমন হয়, ব্যাপারটা দাঁড়াচ্ছে অদ্ভুত। পেছনে হাত মুড়ে তিনি পায়চারি করতে লাগলেন। দীর্ঘ দেহ, একটু কুঁজো, মেঝের পাটাতনের ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ, সময় যেন কাটেই না। নিজের সঙ্গে লড়ছেন নানবা, লড়ছেন বাপ ঠাকুরদার সেই সব খেলো ভাবধারণার সঙ্গে, যেগুলি তার অন্তরের অন্তঃস্থলে ঠেসে ধরা হয়েছে। গাদা বন্দুকে বারুদ যেমন ঠেসে ভরা হয়, বারুদটা অল্প মিয়ে গেছে বটে, তবুও জ্বলে উঠতে পারে এখনো, সেটা নানবা অনুভব করেন। মনের প্রশান্তি ফিরিয়ে আনার অনেক চেষ্টা করলেন তিনি, কিন্তু গনগনে লোহা পানির ছোট পাত্রে ডোবালে যা হয়, তার সঙ্গে তুলনা করা যায় তার চেষ্টার ফলকে। পানি একেবারে উবে যায়, লোহাটা শুধু অল্প কালচে হয়। নানবার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, পায়চারি করে চললেন তিনি। গরম বাড়ছে ক্রমশ, পাহাড়গুলো স্বপ্নালসভাবে ধুমায়িত। পর্বতমালায় অগোচর গিরিখাতগুলো ধরা পড়ে পাতলা ফিনফিনে মেঘের রেখায়। জানালার তাকে কনুই রেখে স্মৃতির সমুদ্রে ঝাঁপ দিলেন নানবা। দুটো পরিবারের মধ্যে জাত শত্রুতা, সেই ধরনের চিরাচরিত শত্রুতা যার উৎপত্তির কথা কেউ জানে না বা মনে নেই কারো। দুটো পরিবার পরস্পরকে ধ্বংস করার, নিশ্চিহ্ন করার প্রতিশ্রুতিবদ্ধ। জিঘাংসা বংশ পরম্পরায় চলে এসেছে প্রপিতামহ থেকে পিতামহে, পিতামহ থেকে পিতাই, পিতা থেকে পুত্রে, পুত্র থেকে পৌত্র ও প্রপৌত্রে। সে জিঘাংসা নানবা পরিবারের কাছে পুত। আর আরান পরিবার, ওরাও দৃঢ় প্রতিজ্ঞ যে যতদিন একটি মাত্র নানবা বেঁচে থাকবে, ততদিন তরবারি কোষে ঢোকাবে না। অনেক অনেক দিন ওরা ওঁত পেতে আছে ক্ষুধিত নেকড়ের মতো, কখন এ ওর ঘাড়ে ঝাঁপিয়ে পড়বে। দুটো পরিবারেরই মুরব্বী আছে, প্রিন্স দুজন। যখনই শোকে বা অবসাদে ওদের জিঘাংসা ঝিমিয়ে আসে, শান্তির জন্য দুটি পরিবার প্রস্তুত হয়, তখনই অন্য লোকের দুঃখে যা লাভ, সেই প্রিন্স দুজন আবার উত্তেজিত করে তোলে ওদের। আবার শুরু হয় সবকিছু, রক্তপাত, অশ্রুজল, শপথ গ্রহণ। আবার সব ফিকির কাজে লাগে, সাপের ধূর্ততা, শেয়ালের বেইমানি, মানুষের ঘৃণা। একাধিকবার নানবাদের উঠোনের ফটক বিষণ্ণভাবে কিচকিচ করেছে দীর্ঘকাল। তার মানে ফেল্ড ক্লোকে আবৃত মৃতজনের আগমন। কবরখানায় কফিন চলে যাবার পর বিকট আওয়াজ করে বন্ধ হয়েছে ফটক। বনের মধ্যে কবরের সংখ্যা দ্রুত বেড়েছে আঙুরলতার মতো। আরানদের আঙিনাও অশ্রু জলে সিক্ত, লোনা স্তেপভূমির মতো তিক্ত সেখানকার মাটি। কান্নাকাটি করে না আরানরা, শুধু গোঙাই, গভীর চাপা গোঙানি। শুধু এভাবে তাদের দুঃখ প্রকাশ পেয়েছে। একগুঁয়ে অটল আরানরা ভয়াল প্রতিহিংসা নেয় বলে খ্যাতি আছে। একদিন নক্ষত্র খচিত শেয়াল ডাকা সাজে সালুমানের বাবা গুদিম আরান ঢুকলেন নানবাদের আঙিনায়। এক টুকরো রুটিতে কুকুরগুলোকে থামিয়ে ঢুকলেন চোরের মতো চুপি চুপি। বৃদ্ধ কান নানবা আগুনের পাশে ছেলের সামনে বসে একটা প্রাচীন উপকথা শোনাচ্ছিলেন। দোরগোড়ায় এসে হঠাৎ গুদিম বললেন, নমস্কার, কাজ সারতে এসেছি। ঝট করে পিস্তল টেনে গুলি চালালেন গুদিম। কি একটা বলার চেষ্টা করে পারলেন না কান। কথাগুলো গলায় আটকে গেল। আগুনের মধ্যে ঝুঁকে পড়ল তাঁর দেহ। ব্যাপারটা ঘটল চকিতে, বজ্রপাতের মতো। বৃদ্ধ কানের দেহ ঘিরে বিলাপ চলল 4 দিন। পুরো 4 দিন আলেকজান্দ্র নির্নিমেষে তাকিয়ে রইল মরা বাপের মুখে। মাঝে মাঝে তার মনে হলো বাবার ঠোঁট নড়ছে, কি যেন বলতে চাইছেন তিনি। আর তখন মনে পড়ল
কি তিনি বলেছেন তাকে? বাছা, সূর্য ওঠে পাহাড়ের পেছন থেকে, অস্ত যায় সমুদ্রের ওপারে। তুষারের একটা তাল সূর্যের আলোয় ঝলকিয়ে অস্পষ্ট হয়ে যায় রাত্রির অন্ধকারে। আর মানুষ প্রতিহিংসা নেয়, তারপর মরে। কথাগুলো মনে রাখিস। বৃষ্টির পরে লাঙল দেওয়া মাটির মতো ভাবসা সেই সব ধূসর রাত্রে বাবা ছেলেকে বলতেন বারবার, রক্তের গন্ধ হলো কড়া। শকুন যেমন জানোয়ারের লাশের গন্ধ পায়, তেমনিভাবে রক্তের গন্ধ পায় জিঘাংসু মানুষ। আর শিরায় রক্ত আটকে রাখতে পারে এমন কিছুই নেই। বরাবর এরকম চলে এসেছে, বরাবর এরকম থাকবে। কথাগুলো মনে রাখিস। জীবনের অমোঘ আইনে এভাবে বাপ বেটাকে পাঠ দিয়েছেন। কত শতাব্দীর সঞ্চিত অশুভ এবং নিষ্ঠুরতার অভিজ্ঞতা সমর্পণ করেছেন। বাবার কথাগুলো পরিহার করার জন্য কি না আয়াস করতে হয় অধ্যাপক নানবাকে। ওগুলো তো শটান গিয়েছিল তার মর্মস্থলে। স্বপ্নে দেখতেন যে বাবা বলছেন, প্রতিহিংসা না মেলাতে তিনি পচে যাচ্ছেন। উত্তেজিতভাবে দোহাই দিতেন পিতার প্রতি সন্তানের প্রেমের, শাসাতেন, অনুনয় বিনয় করতেন। বৃদ্ধ নানবার জীর্ণ ঠোঁট ফিসফিসিয়ে উঠত। আরানরা এখনো ঘুরে বেড়াচ্ছে দুনিয়ায়, স্বপ্নগুলো দৈহিক যন্ত্রণার মতো। 1921 সালে জীবনের গতানুগতিক ধারা গেল বদলে। লোকে বলাবলি করতে লাগলো বলশেভিকদের কথা, নতুন একটা জীবনযাত্রার কথা। কেউ বা সে কথা বলতো আশা আর সহানুভূতির সঙ্গে, কেউ বা বলতো আতঙ্কে আর ঘৃণায়। অনেক পরিবর্তন দেখা দিল। মনে হলো এমনকি চাঁদ পর্যন্ত অন্যভাবে আলো ছড়াচ্ছে পৃথিবীতে। সে সময় আলেকজান্দ্র নানভা যায় শহরের প্রথম বোর্ডিং স্কুলে। তার মনে ঘুরত পরিত্যক্ত গৃহের কথা, বনের জন্য ব্যাকুল বন্দি নেকড়ের বাচ্চার মতো। লোকে তাকে কাপুরুষ ধরে নেবে ভাবলেই শরীর মুচড়ে উঠত। তার উদ্দেশ্য ছিল ফিরে যাওয়া। বরাবর এরকম চলে এসেছে, বরাবর এরকম থাকবে। বাবার মুখে শোনা কথাগুলো ভোলেননি তিনি। পরে একটা বড় শহরে তিনি গেলেন পড়াশোনা চালিয়ে নেবার জন্যে। সেখানে কানে এলো যে একজন নানবা হত্যা করেছে গুদিম আরানকে। একদিন গুদিমের ঘোড়া তাকে ফিরিয়ে আনে। বসার ধরনটা অস্বাভাবিক, উল্টো দিকে মুখ করে। ফেল্ট ক্লোকে সযত্ন আবৃত বৃদ্ধ জিনের সঙ্গে বাঁধা ছিলেন। অস্বাভাবিক পাণ্ডুর মুখ না দেখলে কারো বিশ্বাস হতো না যে তিনি মৃত। বছরের পর বছর কেটে গেল। শেষ পর্যন্ত গাঁয়ের লোকে যেমন বলে, বড় আদমি হয়ে বড় শহরে গুছিয়ে বসলেন আলেকজান্দ্র। অপ্রসন্ন চিন্তায় মগ্ন অধ্যাপক নানবা ঘরে পায়চারি করছেন। কেমন যেন অস্বস্তি লাগছে। ঠিক সে সময়ে বড় আদমি কথাটা শোনাচ্ছে ব্যঙ্গের মতো। বোকার মতো কেন এখানে এলাম? তিনি ভাবলেন, কি হঠকারিতা! কি করে সমস্ত কিছু ভুলে গেলাম? নিজেকে নিয়ে তিনি চিন্তিত নন অবশ্য। অধ্যাপক তিনি, শিক্ষিত লোক। প্রতিহিংসা পর্বকে বর্বর একটা প্রথা ছাড়া অন্য কিছু ভাবা তার পক্ষে হাস্যকর হবে। কিন্তু অন্য লোকটি এখনো হয়তো পুরনো ধারাকে আঁকড়ে আছে। অজ্ঞতার দরুন পুরনো রীতি অনুযায়ী হয়তো প্রতিহিংসা নেবার চেষ্টা করবে। এ ধরনের অজ্ঞতা একেবারে বিলোপ পেয়েছে, সেটা শপথ করে কেউ বলতে পারে না। তার সঙ্গে দেখা না হবার ব্যবস্থা করতে হবে। কিন্তু কি করে? দরজায় কে ধাক্কা দিল? হোটেলের লোক নিশ্চয়ই। ভেতরে আসুন, চেঁচিয়ে বললেন নানবা। দরজা খুলে গেল। দোরগোড়ায় দাঁড়িয়ে চাষির সাদাসিদে পোশাকে একজন লোক। বা কাঁধটা একটু এগিয়ে দিল সে, যাতে দশাশই কাঠামোটা দরজা হয়ে ঢুকতে পারে। মাফ করবেন, ব্যস্ত সমস্তভাবে সে বলল, কাজ সারতে এসেছি। শুধু আমার ব্যাপার হলে আপনাকে বিরক্ত করতাম না। এই দেখুন, কয়েকটা লেবু এনেছি। নিশ্চল দাঁড়িয়ে রইলেন অধ্যাপক। ও মুখ আর ইস্পাত ধূসর চোখের হিমদীপ্তি তার পরিচিত। আমার নাম সালুমান আরান বলে স্মিথ মুখে হাত বাড়িয়ে দিল চাষিটি। নানবা হাতটার দিকে তাকালেন এমন ভাবে যেন ওটা বিচিত্র একটা জিনিস। কি ঘটল হৃদয়ঙ্গম করার আগেই হাতটা তিনি ধরলেন। যন্ত্রবৎ চাপ দিলেন তাতে। শক্ত কড়াগুলো নিজের হাতে লাগলো। প্রতিক্রিয়াটা হলো বিদ্যুৎ প্রবাহের মতো।
জানি, মৃদু কণ্ঠে বলে একটা চেয়ার এগিয়ে দিলেন অতিথিকে। আর হঠাৎ তিনি বুঝলেন যে তার মুখ লজ্জায় টকটকে লাল হয়ে উঠছে। ধন্যবাদ।